কোনো আসরে গল্প নয়। ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনারা শুনছেন ভুতুড়ে। কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভুতুড়ের ৩৯ নম্বর এপিসোড এবং আজকের এপিসোডে আবারও আমার সঙ্গে দুটি সত্যি ভৌতিক ঘটনা রয়েছে, যার মধ্যে প্রথম ঘটনাটি একটি ছোট্ট ঘটনা, কিন্তু শুনলে তোমাদেরও গায়ে কাটা দিয়ে উঠবে। আর যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই দ্বিতীয় ঘটনাটির সম্বন্ধে আমি একটু বলে দিতে চাই। ঘটনাটি কিন্তু একদমই অন্য রকমের ঘটনা। মানে এই যে ঘটনাটি রয়েছে, এরকম ধরনের ঘটনা ভুতুড়ে চ্যানেলে আগে কখনো শোনানো হয়নি। তো ঘটনাটি হুগলির একটি ঘটনা এবং আপনারা যে ঘটনা পাঠান সেই ঘটনাগুলোর মধ্যে বেশ কয়েকটা ঘটনা আমার নিজের ব্যক্তিগতভাবে অসম্ভব ভালো লেগেছে। তো এই ঘটনাটা তার মধ্যে একটি ঘটনা আমি বলতে পারি। তো আজকে আর বেশি কথা বলবো না, তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে ভুতুড়ের ৩৯ নম্বর এপিসোডের জন্য। তাই আজকে আর বেশি কিছু বলবো না, সোজাসুজি ফিরে যাব আজকের প্রথম ঘটনায়। তার আগে একটি জরুরি কথা, মানে আপনাদের জানানো খুবই প্রয়োজন। তো যারা ঘটনা শোনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যদি চান বা তোমরা যদি চাও এই কথাগুলোকে স্কিপ করে সোজা মূল ঘটনায় চলে যেতে পারো, কিন্তু আমার মনে হয় যদি কথা দুটো শুনে নাও তাহলে আমার প্রচণ্ড ভালো লাগবে। কথাটা হচ্ছে, আজ থেকে প্রায় 7 মাস কি 7.5 মাস আগে আমি এই ভুতুড়ে চ্যানেলটি ওপেন করি, মানে ইউটিউবে প্রথম চালু করি। সেই সময় আমি আমার 2-3 বন্ধুর কাছ থেকে বিভিন্ন ভৌতিক ঘটনা কালেক্ট করি এবং সেগুলো আপলোড করি এই চ্যানেলে। এবং সেই ঘটনাগুলো শোনার পর তোমরা অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মধ্যেই অনেকে বা তোমরা বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে শুরু করো। তো তোমাদের এই ঘটনা পাঠানোর জন্য, তোমাদের এই ভৌতিক ঘটনাগুলো প্রতিনিয়ত পাঠানোর জন্য আজকে কিন্তু এই ভুতুড়ে চ্যানেল একটি 1000 জনেরও বেশি শ্রোতাদের একটি ফ্যামিলিতে পরিণত হয়েছে। তো আমার কাছে এই ভুতুড়ে চ্যানেলের যদি কৃতিত্ব আমি বলি, তো তোমাদের কিন্তু কৃতিত্ব এই ভুতুড়ে চ্যানেলের জন্য সব থেকে বেশি। কারণ তোমাদের পাঠানো ঘটনা ছাড়া কিন্তু ভুতুড়ে চ্যানেলকে আমি কোনোদিনও কন্টিনিউ করতে পারতাম না, এবং তোমাদের ঘটনা ছাড়া কিন্তু এই ভুতুড়ে চ্যানেলের 1000টা সাবস্ক্রাইবার কোনোদিনও কমপ্লিট হতো না। তো আমি খুবই খুশি এবং খুবই ভালো লাগছে বলতে যে তোমরা এই ভুতুড়ে চ্যানেলটিকে এত পছন্দ করছো, এত সাপোর্ট করছো আমাকে। আশা করি তোমাদের এই ভালোবাসা আমি ভবিষ্যতেও পাবো, তোমরা ভবিষ্যতেও আমার পাশে থাকবে। এইভাবেই তোমরা আমাকে ঘটনা পাঠাবে এবং তোমরা যে কমেন্টগুলো করছো সেগুলো কিন্তু প্রত্যেকটা সাপোর্টিভ কমেন্ট। এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুবই ভালো লাগছে এবং সেই সব কমেন্টের মধ্যে কয়েকটা কমেন্টের রিপ্লাই আমি লাস্টে দেবো, একদম এপিসোডের শেষে। তো আর বেশি কিছু বলবো না, সোজাসুজি ফিরে যাব ঘটনার দিকে। আজকের প্রথম যে ঘটনাটি পাঠিয়েছে তার নাম হলো বর্ণালী। তো বর্ণালী যেইভাবে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। দাদা, আমি বর্ণালী। আমার লাইফের একটা ভৌতিক ঘটনা আমি তোমাকে বলতে চাই। তোমার যদি ভালো লাগে তাহলে তোমার লিসেনারদের পড়ে শুনিও। সবার আগে একটি কথা বলতে চাই, আমি যে ঘটনাটা বলবো এই ধরনের ঘটনা যার সঙ্গে ঘটে সেই শুধুমাত্র বোঝে কেমন লাগে। আমার মেজ মাসি মারা যান 2016 সালে। দিনটি ছিল জুন মাসের 2 তারিখ। মাসি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে থেকেই তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। অনেক ডক্টর দেখানো ও চিকিৎসা করানোর পর ওষুধ খাওয়ানো হলেও তিনি সুস্থ হচ্ছিলেন না, বরং তার শরীর আরও অবনতির দিকে যাচ্ছিল। ঘটনা সূত্রে জানিয়ে দিই, মাসি যেদিন মারা যান সেদিন সকালে দাদা আমাদেরকে ফোন করে মাসির বাড়িতে আসতে বলে। আমি এবং মা ওই বাড়িতে গিয়ে দেখি মাসি পুরোপুরি বিছানায় শয্যাশায়ী এবং তার হাত পা বীভৎসভাবে ফুলে উঠেছে।
এই পরিস্থিতিতে মাসিকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসা চলাকালীন সেই দিনই মাসি মারা যান। যেহেতু মাসিরা এখানে ভাড়া থাকতেন, তাই মাসির মৃত্যুর পরক্রিয়া যাবতীয় মাসির নিজস্ব বাড়ি নবদ্বীপে সম্পন্ন করা হয়। মাসি যেদিন মারা যায় তার পরের দিন মানে 3 জুন আমি আমার টিউশন ক্লাসে পড়তে গিয়েছিলাম। আমি সচরাচর কোনো কিছুই খুব একটা ভুলি না। আমার একটা অভ্যেস ছিল, টিউশন ক্লাস শেষে বাড়ি ফেরার পথে আমি মাসির বাড়িতে যেতাম। সেখানে গিয়ে একটু বসে কিছু সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরতাম। তো সেই দিনও তার ব্যতিক্রম হয়নি। আমি মাসির বাড়ি যাই, দরজা সেই সময় রোজগারের মতো খোলাই ছিল। আমি ভেতরে যাই এবং ঠিক কেন জানি না আমি মাসিকে ডেকে বলি, মাসি খুব খিদে পেয়েছে, খেতে দাও। মাসি বলে, ফ্রিজে মিষ্টি আছে, মুড়ি দিয়ে খা। বোঝার সুবিধার্থে জানাই, মাসির গিফট করা একটা হাত ঘড়ি আমার কাছে ছিল এবং আমি সেই হাত ঘড়িটি খাওয়ার আগে মাসির ঘরে বিছানায় গিয়ে রাখি এবং রান্নাঘরে যাই। ঠিক সেই সময় আমার সম্বিত ফিরে। আরে, মাসি তো কাল মারা গেছে, আর দাদাও তো নবদ্বীপ গিয়েছে, তাহলে আমি এখানে কি করছি? এইবার আমি ভয়ে ভয়ে ঘরের দিকে যাই এবং আমি দেখি মাসি বিছানাতে উল্টো হয়ে আমার দিকে পিঠ দিয়ে বসে রয়েছে। এই দেখে আমার মাথা চক্কর দেওয়া অবস্থা। মাসি আমার দিকে দেখে বলছে, খাওয়া হয়েছে খুকি? আর তার পরেক্ষণেই মাসি আমাকে বলছে, খুকি আমি খুব একা, আমার সাথে চল না, অনেক মজা পাবি তুই ওইখানে, আমি তোকে কত ভালোবাসি, তুই আমার মেয়ে হোস। এই বলতে বলতে মাসি এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে আমি কথা বলতে পারছি না, চিৎকার যে করব, গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। কিছুক্ষণের জন্য মনে হলো আমাকে কেউ যেন আঠা দিয়ে একটা পুতুলের মতো ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে। গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না। আমি মনে মনে কোনো রকম গায়ত্রী মন্ত্র জপ করতে করতে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আমি ছুটে বাইরে পালিয়ে আসি। কোনো রকম এক নিঃশ্বাসে দৌড়ে বাড়ির গেটের সামনে এসে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমি বাড়িতে, আমাকে ঘিরে আমার মা, বাবা আর পাড়ার কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলতেই মা আমাকে খুব বকাবকি করে এবং একটাই কথা বারবার বলে, কেন গিয়েছিলি? জানিস না কাল তোর মাসি মারা গিয়েছে? এরপর সেই দিন রাতে আমার খুব জ্বর আসে এবং পরের দিন মায়ের মুখ থেকে জানতে পারি আগের দিন রাতে আমি নাকি বারবার বলছিলাম আমাকে যেতে হবে, মাসি আমাকে ডাকছে, আমাকে যেতেই হবে। তারপর এক ওঝার কাছে আমাকে নিয়ে যাওয়া হয় এবং উনি আমাকে দেখে বলেন আমি নাকি এই যাত্রায় বেঁচে গিয়েছি। যদি আমি ওই সময় গায়ত্রী মন্ত্র জপ না করতাম তাহলে আমার মাসি তার সঙ্গেই আমাকে নিয়ে যেত। কারণ সে আমাকে প্রচণ্ড ভালোবাসত, যেহেতু তার নিজের কোনো মেয়ে ছিল না আর আমি প্রত্যেক দিন তার কাছে যেতাম, তাই আমার প্রতি তার এক মায়া পড়ে গিয়েছিল। এরপর ওই ওঝা আমাকে একটি তাবিজ দেন, যেটি আমাকে 1 বছর পড়তে হবে এবং কিছু কথা বলেন যেগুলি আমাকে মেনে চলতে হবে। যেমন বাইরে বেরোনোর আগে একটি লবঙ্গ মুখে দিয়ে তারপর বেরোতে হবে, মাসির কথা বারবার মনে করা যাবে না এবং ওই তাবিজটি 1 বছর পর নদীতে ভাসিয়ে দিতে হবে। ওই ওঝার মতো আমি সব কাজ করি, কিন্তু আমার মায়ের সমান মাসিকে আমি আজও ভুলতে পারিনি। আমি এখনও আমার আশেপাশে যেন মাসির উপস্থিতি অনুভব করতে পারি। সে যেন আমার আশেপাশেই ঘোরাফেরা করছে, কিন্তু সে কোনো ক্ষতি করে না আমার। এখন আমি এই ঘটনাটা লিখছি এবং আমার চোখে জল চলে আসছে। যতই হোক সে তো আমার মায়ের মতো ছিল, সব আবদার আমি তার কাছেই করতাম। যাই হোক, ঘটনায় ফিরি। তারপর দাদা যখন মৃত্যু পরক্রিয়া সম্পন্ন করে এই বাড়ি ফিরে আসে, এসে দেখে আমার ব্যাগ এবং হাত ঘড়িটা তখনও ওই ঘরেই রয়েছে। দাদা সেগুলো আমার বাড়িতে দিতে আসে আর বলে, আমি তো বাড়ির দরজাতে তালা দিয়ে গিয়েছিলাম, তো তোর ঘড়ি আর ব্যাগ ঘরের ভিতরে কি করছিল? তুই ভিতরে ঢুকলি কিভাবে? তখন আমার মা দাদাকে সব ঘটনা খুলে বলতে দাদাও বলে, নবদ্বীপের বাড়িতে যখন মাসির মৃত্যুর পরক্রিয়ার কাজ চলছিল
ওইখানে নাকি কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন হচ্ছিল না, বারবার নাকি তারা বাধার সম্মুখীন হচ্ছিলেন, বিভিন্ন বাধা একটার পর একটা তাদের সামনে চলে আসছিল, তাও কোনোভাবে ঠিকঠাকভাবে কাজ সম্পন্ন করা হয়। দাদা, এই ছিল আমার ঘটনা। অনেক স্পেলিং মিস্টেক্স রয়েছে, জানি গুছিয়ে ঠিক করে লিখতে পারিনি। যদি ভালো লাগে তোমার ভাষায় শ্রোতা বন্ধুদের পড়ে শুনিও। দাদা, তোমার ভয়েস আমার দারুণ লাগে, এইভাবে এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। বর্ণালী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই রকম একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করার জন্য, এই ভুতুড়ে পরিবারের সকল শ্রোতাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো বর্ণালী, আমাদের প্রিয় মানুষ যখন মারা যায়, যখন আমাদের ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য, তখন কিন্তু এই পৃথিবীতে সব থেকে বেশি কিন্তু আমরাই কষ্ট পেয়ে থাকি। আর এটা তো ভালো কথা, তুমি তোমার মাসিকে এখনও মিস করো, তুমি তোমার মাসিকে এখনও আগের মতোই ভালোবাসো, তোমার মাসির উপস্থিতি তোমার আশেপাশে তুমি ফিল করো, অনুভব করো, এবং তার থেকেও ভালো কথা যে সে তোমার কোনো ক্ষতি করে না। তো আমি একটাই কথা বলবো, দেখো সে তো তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তো চাইলেই সে আর কোনোদিন ফিরে আসবে না, তাই না? মন খারাপ করো না। তো আমি একটাই কথা বলবো, মন খারাপ করো না, হ্যাপি থাকো, অলওয়েজ হ্যাপি থাকো। তো যাই হোক, আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ভূতের কিন্তু কোনো রকমই ভূত প্রেত জিন পুরী কালা জাদু তারপরে কোনো বাজে কাজ এইসবকে প্রমোট করে না। ভূতুরের মূল উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সব অলৌকিক এবং ভৌতিক ঘটনাগুলোকে সবার সামনে তুলে ধরা। আপাতত ভূতুরের এপিসোডগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই কিন্তু উচিত বলে আমার মনে হয়। এছাড়া ভুতুড়ে কিন্তু কোনো ঘটনারই সত্যতা যাচাই করে না। ভুতুড়েতে প্রচার করা ঘটনাগুলোকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। আরও একটা জরুরি কথা যেটা জানানো দরকার, ভুতুড়েতে আপনারা ঘটনা কিভাবে পাঠাবেন। ভুতুড়েতে ঘটনা পাঠাতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি আমাকে ইনবক্স করে ঘটনা পাঠাতে পারেন। এছাড়া ভুতুড়ে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেই পেজটাকেও ভিজিট করে ফলো করে নিতে পারেন এবং আমাকে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে আমার, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা ঘটনাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমাকে মেল করতে পারেন, মেল আইডি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তো সব কিছুরই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনাদের ঘটনা পাঠাতে আশা করি কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, বেশি তোমাদের সময় নষ্ট করব না, সোজাসুজি ফিরে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনার দিকে। এবং দ্বিতীয় ঘটনাটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। সেটি হলো, দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি তার নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। উনি ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছুক কারণ উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেখানে কিছু রাজনৈতিক কথাবার্তার উল্লেখ রয়েছে। তো তাই জন্যই তিনি তার নিজের নাম উচ্চারণ করতে না বলেছেন। তো আমি তার নামটা এই এপিসোডে বা এই ঘটনাতে উচ্চারণ না করেই ঘটনাটা যথাসম্ভব গুছিয়ে পড়ার চেষ্টা করলাম। নমস্কার, কালকেই প্রথম তোমার চ্যানেলটি আমার সামনে এলো। কিছু ঘটনা শুনলাম এবং প্রত্যেকটাতেই লাইক করেছি এবং বেশ ভালো লাগলো, তাই সাবস্ক্রাইবও করে নিয়েছি। বর্তমানে আমি বৈবাহিক জীবন সূত্রে কাঁথিতে থাকি, কিন্তু ঘটনাটা আমার বাপের বাড়ির ওখানে মানে হুগলি জেলার রিষড়াতে ঘটা একটি ঘটনা। রিষড়াতে আমার ছোট থেকে বড় হওয়া। ঘটনাটি আমার একটি বান্ধবী অপুকে নিয়ে। অপু আমার থেকে প্রায় 3 বছরের ছোট এবং ও আমাদের টিউশন ক্লাসে পড়তো। ও আমাদের পাড়ার পাশের পাড়াতেই থাকতো এবং ওই পাড়ারই একটি ছেলের সঙ্গে ও প্রেম করত,
যেহেতু ছেলেটি স্বভাব এবং চরিত্রের দিক থেকে একদমই ভালো না, বিভিন্ন রকমের নেশা ভাঙ করতো, পতিতালয়ে যেত, নিজের বাড়ির লোকের কথা শুনতো না, কোনো কাজ বাজ করতো না, কোনো কিছুই ওর যেন বাদ ছিল না। তাই আমরা যখনই জানতে পারি অপু ছেলেটির সঙ্গে প্রেম করছে, তখনই আমরা অপুকে অনেক বোঝানোর চেষ্টা করি যে দেখ অপু, ছেলেটা তো ভালো না, নেশা ভাঙ করে, পাড়ায় এবং আশেপাশের পাড়ার বিভিন্ন মেয়েদেরকে খারাপ নজরে দেখে, এইসবের জন্য ওকে বেশ কয়েকবার থানাতেও যেতে হয়েছে। ছেলেটা একদমই ভালো না, তুই তো আমাদের ছোট বোনের মতো হোস, তুই ওর ফাঁদে পা দিস না, ওর সাথে প্রেম করিস না। অপু তখন এর উত্তরে বলতো, ও আমাকে বিয়ে করবে বলেছে, আর বিয়ের পর বলেছে ও ভালো হয়ে যাবে, এইসব ছেড়ে দেবে। আমরা বলতাম যে সব সময় নেশা করে থাকে, অন্য মেয়েদের পেছনে লাগে, বাজে বাজে জায়গায় যায়, সে কি করে বিয়ের পর ভালো হবে? তখন অপু বলতো, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ও ঠিক বদলে যাবে, ও ঠিক ভালো হয়ে যাবে। এরপর 2013 সালে অপু ছেলেটির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে এবং পরপরই অপুর বাবা মা ওদের আগের ভাড়া বাড়ি ছেড়ে আমাদের পাড়ায় চলে আসে। যেহেতু বিয়েটা অপুর বাড়ির থেকে কেউই মেনে নেয়নি, তাই স্বাভাবিকভাবেই অপু ওর মা বাবার কাছে যেতে চায়নি। এরপর থেকেই শুরু হয় অপুর ওপর বিভিন্ন ধরনের অত্যাচার। মাঝের মধ্যেই অপু আর ওর বরের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। ঝগড়া হলেই ওর বর ওকে প্রচণ্ড মারধর করত এবং প্রায়শই ওকে ঘর থেকে বের করে দিত। ঘটনাসূত্রে জানিয়ে দিই, যেহেতু ওর বরের সেই সময় শাসনে থাকা রাজনৈতিক দলের কিছু লোকেদের সঙ্গে খুব ভালো চেনা জানা ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল, তাই ও যে ওর বউকে অত্যাচার করত, বাড়ি থেকে বের করে দিত, এই নিয়ে পাড়ার কেউই বলতে গেলেই ও বারবার সেই ব্যক্তিকে ধমকাতো, ভয় দেখাতো, এমনকি গুলি করে মেরে ফেলবে এই সব বলে ভয় দেখাতো এবং ব্ল্যাকমেল করত। যেহেতু ওর বর এই ধরনের গুন্ডামি করত, তাই আর কেউই বিশেষ কিছু বলতো না অপুর জন্য। এরপর আস্তে আস্তে অপুর বাপের বাড়ির দিক থেকে অপুদের এই সম্পর্কটাকে মেনে নেয় এবং যখনই ঝগড়া হতো অপু ওর বাপের বাড়ি চলে আসতো। আর সেই সময় অপুর মা বাবা যখনই অপুকে বলতো, মা তোকে আর যেতে হবে না রে, তুই এখানেই থেকে যা, ওর সাথে তোকে আর সংসার করতে হবে না, তখনই অপু বলতো, মেয়েদের সংসার একবারই হয়, যেহেতু ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি তাই আমি ওর সাথেই থাকবো। এই রকম দেখতে দেখতে প্রায় 4টে বছর কেটে যায় এবং অপুর একটি মেয়ে হয়। ওর মেয়ের যখন 5 মাস বয়স, সেই বছর জামাই ষষ্ঠীতে বড় একটি ঝামেলা হয় অপুর বরের সাথে অপুর বাপের বাড়িতে। বোঝার সুবিধার্থে জানিয়ে দিই, সেই বছর জামাই ষষ্ঠীতে অপুর বাড়ি থেকে ওই বাড়ির 2 জামাইকে 2টি জামা দেওয়া হয়। ডিজাইন ছিল একই, কিন্তু কালারটা ছিল আলাদা। এবার যেহেতু অপুর বরের থেকে অপুর জামাইবাবুকে দেখতে ভালো, তাই স্বাভাবিকভাবেই অপুর জামাইবাবুকে জামাটি পরে তুলনামূলকভাবে দেখতে বেশি ভালো লাগছিল। আর এই ছোট্ট একটা কারণ নিয়ে অপুর বর জামাই ষষ্ঠীর দিনে ওর বাপের বাড়িতে বড় একটা ঝামেলা করে নিজের বাড়ি চলে আসে। কিন্তু অপু সেই সময় বাড়ি ফেরেনি, কারণ ও জানতো ও যদি এখন বাড়ি ফেরে তাহলে ওর বর এই বিষয় নিয়ে আবার ওর ওপর অত্যাচার করবে। তাই ও আরও 2 দিন বাপের বাড়িতেই কাটিয়ে নেবে, যাতে ওর বরের একটু মাথাটা ঠান্ডা হয়। এরপর অপু ঠিক করে ও বাড়ি ফিরবে। সেই সময় অপুর মা অপুকে বলে, আরেকবার ভেবে দেখ বাড়ি যাবে কিনা। তখন অপু বলে, না মা, আমি যাব, কিন্তু এইবার যদিও আমাকে মারধর করে তাহলে আমি চলে আসব। এই বলে অপু সেদিন বাড়ি ফিরে আসে। ঘটনা সূত্রে আরও জানাই, অপুর শ্বশুর বাড়ির পাশের বাড়িটি ছিল ওর মামার বাড়ি। অপুর শ্বশুর বাড়ি ফেরার কিছুদিন পর অপুর মামি একদিন রাত্রেবেলা শুনতে পায় অপুর বাড়িতে প্রচণ্ড ঝামেলা শুরু হয়েছে এবং প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হতে হতে হঠাৎই সব চুপচাপ হয়ে গেল। এরপর প্রায় 2-3 দিন কেটে যায়। অপুর বাড়িতে অপুর কোনো সাড়া শব্দ নেই এবং ওর বাড়ি থেকে অদ্ভুত একটা দুর্গন্ধ বেরোচ্ছে। অপুর মামি প্রথম এটি লক্ষ্য করে এবং অপুদের বাড়িতে যায়।
গিয়ে ওর শাশুড়িকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাদের বাড়ি থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন? এর উত্তরে অপুর শাশুড়ি বলে, কি জানি, আশেপাশে হয়তো ইঁদুর বেড়াল কিছু মরেছে, তাই গন্ধটা বেরোচ্ছে। এই শুনে ওর মামির একটু খটকা লাগে এবং জিজ্ঞাসা করে, আমাদের অপু কোথায়? ওকে 2-3 দিন হয়ে গেল দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি? ওর শাশুড়ি বলে, না না, ও তো বাড়িতেই আছে। মামি তখন জিজ্ঞাসা করে, ও যদি বাড়িতেই থেকে থাকে তাহলে বাড়ির সব কাজবাজ তুমি কেন করছো? অপু থাকাকালীন তুমি তো কোনো কাজবাজ করো না, এমনকি ওর মেয়েটা কান্নাকাটি করলে তুমি মেয়েটাকে গিয়ে চুপ করাচ্ছ, তবে অপু কোথায়? এইবার অপুর মামির বুকটা কেমন কেঁপে ওঠে এবং সন্দেহবশেই মামি বলে, ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না, অপু কোথায়, ওকে ডাকো দেখি। তখন ওর শাশুড়ি বলে, অপু এখন ঘুমোচ্ছে। মামি বলে, যেই মেয়েটা ভোরবেলা হলেই উঠে যায় সে 8:30 বেজে গেছে, এখনো ঘুমোচ্ছে, ব্যাপারটা কি? আমাকে দেখি ঢুকতে দাও দেখি। এই সময় অপুর শাশুড়ি বলে, না, তোমাকে ঢুকতে দেব না, আমার বাড়ি, তুমি কেন ঢুকবে? মেয়ের মামি হয়ে এত বড় বড় কথা জানো না? মেয়ের বাপের বাড়ির লোককে বিয়ের পর চুপচাপ থাকতে হয়। তখন মামি বলে, ঠিক আছে, এইভাবে হবে না, আমি আর মামাকে ডেকে আনছি। এই বলে মামি মামাকে ডাকতে যায় এবং মামা ও মামি এসে দেখে অপুর বাড়ির দরজায় তালা দেওয়া আর বাড়িতে কেউ নেই। এই দেখে অপুর মামা দরজার তালা ভাঙে এবং ভেতরে ঢুকে দেখে অপু যেই ঘরে থাকতো সেই ঘরেও তালা দেওয়া। সেই দরজাটিরও তালা ভাঙার পর দরজা খুলতেই ওনারা যে দৃশ্যটি দেখেন, জিনিসটা কিছুটা এই রকম। বিছানার ওপর অপুর আধ পচা মৃতদেহটি পড়ে রয়েছে এবং তাতে পোকা ধরে গিয়েছে। এই সময় অপর দিকে অপুর বাপের বাড়িতে অপুর শাশুড়ি গিয়ে বলে, তোমার মেয়ে কী সব খেয়েছে, কালকে রাত থেকে ওঠেনি। এই কথাটা বলেই বাড়ির বাইরে থেকেই উনি চলে যান। এই শুনে সঙ্গে সঙ্গে অপুর দাদা ও অপুর শ্বশুর বাড়িতে আসে এবং এসে দেখে বাড়ির ভেতরে এই অবস্থা। ওরা অপুকে মেরে ফেলেছে এবং মারতে মারতে যখন অপু মরছিল না তখন অপুর নাভিতে গরম তেল ঢেলে দিয়েছে, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে অপু মারা গিয়েছে। এরপর অপুর বরের নামে থানায় কেস করা হয় এবং পুলিশরা অপুর বরকে ধরে নিয়ে যায়। যেহেতু সেই সময় অপুর বর রাজনৈতিক দিক থেকে সাহায্য পেয়েছিল, তাই ও 15 দিনের মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরে ও একটা বিস্কিট কোম্পানিতে কাজে ঢোকে এবং এই চাকরি পাওয়ার পর ও আবারও একটি মেয়ের সঙ্গে প্রেম করা শুরু করে। এর পরপরই শুরু হয় আসল ঘটনা। বেশ কিছুদিন কেটে যায়। অপুর বর ওদের পাড়ার ক্লাবে বাকি লোকজনদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলতে খেলতে হঠাৎই চিৎকার করে বলে, অপু, অপু, তুমি কোথা থেকে এলে? তোমাকে তো মেরে ফেলেছি। এই বলে সে প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু আশেপাশে যারা ছিল, যারা ওর সাথে ক্যারাম বোর্ড খেলছিল, তারা অপুকে দেখতে পায়নি। তাই তারা স্বাভাবিকভাবেই ভেবে নেয় যে ও তো খুন করেছে ওর বউকে, তাই হয়তো অনুশোচনা করছে। এর কয়েকদিন পর অপুর শ্বশুর বাড়িতে অপুর শাশুড়ি ঘরের ভেতরে কিছু কাজ করছিলেন। এমন সময় রান্নাঘরে তার চোখ যেতে তিনি দেখেন অপু রান্নাঘরে বসে সবজি কাটছে। এই দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং অপুর নাম ধরে চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে এসে আশেপাশের সব লোকজনদের জড়ো করে ডেকে বলে অপু ভেতরে আনাজ কাটছে। কিন্তু এই শুনে সবাই যখন ঘরের ভেতরে যায় তারা গিয়ে দেখে রান্নাঘরে কেউ নেই। এইরকম বেশ কিছুদিন চলতে থাকে। অপু যেখানে সেখানে ওর শ্বশুর বাড়ির লোকজনদের দেখা দিতে থাকে। কখনো অপুর শাশুড়ি বাজারে গিয়েছে এবং অনেক লোকের ভিড়ে তিনি দেখছেন অপু দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে তাকিয়ে হাসছে। কখনো বাড়িতে অপুর বর বিছানায় শুয়ে আছে এবং সেই সময় সে দেখছে অপু তার পাশে শুয়ে রয়েছে, কখনো তার পায়ের কাছে বসে রয়েছে। এই সব চলাকালীন একদিন কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, আকাশ পুরো পরিষ্কার। হঠাৎ ওর শ্বশুর বাড়ির চালে বাজ পড়ে। পাড়ার লোকেরা ওই আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দেখে ওর শাশুড়ি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে এবং উনি যেখানে পড়ে রয়েছেন সেই জায়গার বাড়ির অ্যাডবেস্টার
পুরোপুরি ভেঙে গিয়েছে। কিন্তু যখন ওনার মৃতদেহের পোস্টমর্টম করা হলো তখন জানা যায় ওনাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর আরও কয়েকদিনের মধ্যেই অপুর ননদও মারা যায়। সেই সময় উনি প্রেগনেন্ট ছিলেন এবং ডেলিভারির সময় উনি মারা যান। এরপর অপুর বর প্রায়শই অপুকে দেখতে পেত, অপু নাকি ওকে ডাকতো। এইরকমই এক অমাবস্যার দিনে ওর বর ক্র্যামবোর্ড খেলতে খেলতে অপুকে দেখতে পায় এবং তার পরেক্ষণেই ওই স্থানে উপস্থিত সবাই লক্ষ্য করে ওর বরের গালে বড় বড় আঁচড়ের দাগ। এইভাবেই আরও বেশ কিছুদিন চলে যায়। অপু ওর বরকে প্রচণ্ডভাবে ভয় দেখাতে থাকে, প্রচণ্ড অত্যাচার করতে থাকে ওর বরের ওপর। কখনো ওর সারা গায়ে আঁচড়ানোর দাগ, কখনো ওর গায়ে কাটার দাগ, দেখলে মনে হবে কেউ যেন ব্লেড দিয়ে চিড়ে দিয়েছে সারা গায়ে। এইরকম চলতে চলতে অপু মারা যাওয়ার ঠিক 1 বছরের মধ্যেই একদিন পাড়ার লোকেরা দেখে অপুর বর হঠাৎই অপু বলে চিৎকার করতে করতে পাগলের মতো দৌড়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে একটি কুয়াতে গিয়ে ঝাঁপ দেয় এবং সেখানেই সে মারা যায়। এই ছিল অপুর ঘটনা। হয়তো ঘটনাটা খুব একটা ভয়ের না, জানি না ঘটনাটা তোমার ভালো লাগবে কি না, ঘটনাটা তুমি প্রচার করবে কি না আমি তাও জানি না। অপুর কথা মনে পড়লে এখনও খুব কষ্ট হয়, কারণ ও খুব ভালো ছিল, ভালো দেখতে ছিল, ওকে কথাবার্তায় ভালো ছিল। তখন ও সদ্য একটি মেয়ের জন্ম দিয়েছিল। আজ হয়তো ওর মেয়ের 4-5 বছর বয়স হবে, কিন্তু জন্মের পরেই ওর মাকে হারিয়ে ফেললো। জানি না ঘটনাটা তুমি প্রচার করবে কি না, তবুও আমি বলি এই ঘটনাটা থেকে একটা শিক্ষা নেওয়ার আছে, যেটা হলো একটা ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করার জন্য আজকে ওর এই পরিণতি, ওকে মরতে হলো। এই ঘটনার পর মানে অপু মারা যাওয়ার পর অনেক মেয়েরা যারা হয়তো ভেবেছিল বিয়ে যখন হয়ে গেছে সে আর ওই সংসার ছাড়বে না, তাদের মধ্যেও অনেকে এই সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে এসেছে এটাই ভেবে যে না, অনেক তো অত্যাচার সহ্য করেছি, আর করব না। আমার সঙ্গেও এই রকমই ঘটনা ঘটত। যখন তখন আমার বর আমাকে মারধর করত, আমার বাবার থেকে টাকা পয়সা চাইতো, এমনকি অনেকবার টাকা পয়সা দেওয়াও হয়েছিল। পরে যখন বাবা টাকা পয়সা দিতে পারতো না তখনও আবার ঝামেলা করত, আবার আমাকে মারধর করত। আমি যখনই বাবাকে বলতাম বাবা আমাকে নিয়ে চলো, তখনই বাবা আমাকে বলতো না মা, তোমার বিয়ে হয়ে গেছে, মেয়েদের সংসার একবারই হয়, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অপুর ঘটনাটা ঘটার পর আমার বাবা আমাকে বাড়ি নিয়ে চলে আসে এবং বলে তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার সংসার আবার হবে। তো এইবার আমার একটাই কথা বলার, আমি কিন্তু এখন খুব ভালো আছি। এই 3 বছর হলো আমার আবার বিয়ে হয়েছে, আমার আগের পক্ষের মেয়েকে নিয়ে এবং এখন যিনি হাজব্যান্ড তাকে নিয়ে আমি খুব ভালো আছি। কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আপনাদের কেমন লাগলো? ঘটনাটা শোনার পর আমার মানে নিজস্ব ব্যক্তিগত দিক থেকে প্রথম দিকে কিন্তু অপুর জন্য খুবই মন খারাপ করেছিল, কিন্তু পরে যখন অপু ওর নিজের প্রতিশোধ নিজে হাতে নিল তখন আমার মনের মধ্যে একটা শান্তি এসেছিল। যাই হোক, যিনি ঘটনা পাঠিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ এরকম একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করার জন্য। ঘটনাটা উনি পাঠানোর পর, ঘটনাটা আমি পড়ার পর ওনার সঙ্গে আবার যোগাযোগ করেছিলাম এবং যোগাযোগ করে আমি জানতে পারি যে অপুর যেই মেয়েটি ছিল তার এখন বর্তমানে 4-5 বছর বয়স এবং এই মুহূর্তে সে তার দাদু দিদার কাছে থাকে। আমি এটা শুনেই খুব খুশি হয়েছি যে অ্যাটলিস্ট অপুর বাচ্চাটা মানে অপুর মেয়েটা নিজস্ব ছাদ পেয়েছে মাথায়। তো এছাড়া আমি এটাও জানতে পারি যে অপুর মা মানে অপুর নিজের মা যিনি ছিলেন উনি নাকি প্রচুরভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এই অবস্থাতে উনি এখন রয়েছেন। তো তোমরা যারা এখন ঘটনাটা শুনছো তোমরাও প্লিজ সমবেদনা জানিও অপুর মায়ের জন্য, অপুর মেয়ের জন্য। তো যাই হোক, আজকের দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। পছন্দ হলে লাইক করো, শেয়ার করো। আর এই ধরনের ভৌতিক
অবাক করে দেওয়ার মতো ঘটনা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট দেখানোর জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো তাদের মধ্যেই আগের সপ্তাহে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে প্রথম কমেন্ট করেছিলেন পুরিম 226। ঘটনাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু চোখের মনি নেই, এইটা শুনেই ভয় লেগে গেল। তারপরে কমেন্ট করেছিলেন সুদীপ্ত চক্রবর্তী 1611। দাদা আমি ভূতের সঙ্গে কথা বলি। জানি না এটার সদুত্তরে আমি কি দেবো। তো সুদীপ্ত আরও কমেন্ট করেছে, সত্যি বলছি দাদা। সুদীপ্ত আরও একবার কমেন্ট করেছে ভূত আছে সত্যি দাদা। দেখো ভূত আছে কি নেই সেটা কিন্তু অনেক যুক্তিতর্কের ব্যাপার। তো একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু যুক্তিতর্কে বহুদূর। তো যাই হোক, ভূত আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তি অবশ্যই আছে, আর অতৃপ্ত আত্মারাও কিন্তু আছে। এছাড়া সুদীপ্ত আবার কমেন্ট করেছে, আমার কমেন্ট পড়বে দাদা, আমার নাম সুদীপ্ত চক্রবর্তী। অবশ্যই আমি তোমার কমেন্ট পড়লাম সুদীপ্ত। তারপর কমেন্ট করেছিল সুমন রয় 4046। এটা তো আমাদের পাড়ার ঘটনা, আমার তো জানা আছে। এই কমেন্টটা দেখে আমি খুব অবাক হয়েছি সুমন, মানে তোমাদের পাড়াতেই এই ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনাটাই তুমি আমার চ্যানেল থেকে শুনছো। তো তোমার কেমন লেগেছে তুমি একটু জানিও ঘটনাটা। যাই হোক, তারপর কমেন্ট করেছে বর্ণালী লিখেছে, দুপুরে শুনছি ঘটনাটা, তাও গায়ে কাটা লেগে গেল। তোমার কথা বলার স্টাইল, তোমার ভয়েস ব্যাপক দাদা। অসংখ্য ধন্যবাদ বর্ণালী। তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, প্রত্যেকটা এপিসোডে তুমি কমেন্ট করো। অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে হয়তো নিজের লোকেরাও অনেক সময় সাপোর্ট করে না। এরপর আবার পুরিম 226 কমেন্ট করেছে, বাপরে। আচ্ছা, উনি কমেন্ট করেছিলেন হচ্ছে আমি আগের এপিসোডের ওই যেখানে ওই বাচ্চাটিকে দেখতে পেয়েছিল সেই জায়গাটির ফটো আপলোড করেছিলাম কমিউনিটি পোস্টে। তো সেই পোস্টটি দেখে বা সেই ফটোটি দেখে উনি কমেন্ট করেছেন। তারপর কমেন্ট করেছেন স্নেহা সুরিল 344। উনি লিখেছেন, এই বছরই আমি এপ্রিল মাসে সিকিমে ঘুরতে গিয়েছিলাম। আমার সাথে বেশ অনেক কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে। সেমভাবে আমিও কোনো টেম্পল ভিজিট করতে পারিনি। আমার বাড়ির মানুষেরা কেউই ওই টেম্পলের রাস্তাতে গাড়ি থেকে আমাকে নামাতে পারেনি। আরও বেশ অনেক কিছু হয়েছিল। তো এই এপিসোড শোনার পর অনেক কিছু নিজের সাথে রিলেট করতে পারলাম। স্নেহা, অনেক ধন্যবাদ এরকম একটা কথা জানানোর জন্য কমেন্ট করে। আমি চাই তোমার এক্সপিরিয়েন্সটাও যদি তুমি আমাকে পাঠাও তাহলে আমার ভুতুরের সকল শ্রোতাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো এরপর কমেন্ট করেছিলেন বৈশাখী দাস, বাপরে। তারপর কমেন্ট করেছিলেন লাইফস্টাইল লিড। তারপর কমেন্ট করেছিলেন অসীমা ব্যানার্জি। তারপর কমেন্ট করেছিলেন দেবব্রত। তারপর কমেন্ট করেছিলেন পিঙ্কি দে। তারপর আরও কমেন্ট করেছিলেন বাসন্তী ভট্টাচার্যা। তারপর কমেন্ট করেছিলেন শিল্পী। তো যাই হোক, এই ছিল কয়েকটা ভালো ভালো কমেন্ট যেগুলো আগের সপ্তাহে তোমরা আমাকে করেছো। সেই কমেন্টগুলো চেষ্টা করলাম যথাসম্ভব রিপ্লাই দেওয়ার এই এপিসোডের মধ্যে দিয়ে। তো আশা করছি এই এপিসোডেও তোমরা বেশ ভালো ভালো কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর লাইক করবে। তো আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না, কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও এপিসোড শোনা মাত্রই। যাই হোক, আজ এত অবধি। দেখা হচ্ছে ভুতুরের আরও একটি এপিসোডে। ভুতুরে কোনো আসরে গল্প নয়,